প্রিয় শিক্ষার্থী, মহাজনপুর কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই যে এই ক্লাসটি অনলাইন ক্লাস এবং এই অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাই। আমরা বিগত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব, কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ঐকতান কবিতা। এটি কোভিড-19 এর কারণে যে পরিবর্তিত সিলেবাস সরকার প্রণয়ন করেছেন, সেই পরিবর্তিত সিলেবাসটি একটি সংক্ষিপ্ত সিলেবাস এবং সেই সিলেবাসে আমাদের এই কবিতা অংশে বা পদ্যাংশে এই কবিতাটি সন্নিবেশিত হয়েছে। অর্থাৎ এটা আমাদের পড়তে হবে। মাত্র কয়েকটি কবিতা, সেই কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে ঐকতান কবিতা। তো এই ঐকতান কবিতা নিয়ে আমি আজ ক্লাস নিব। তো ক্লাসটি শুরু করার পূর্বে ভূমিকাতে আমি কয়েকটি কথা বলি, যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং কবিতাটি বোঝার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তোমরা যদি এটা মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে পড়াশোনার যে উপকারিতা, সেই উপকারিতাটা কিছুটা হলেও এখান থেকে পাওয়া যাবে। তো আমি আর বেশি সময় নষ্ট না করে আমি ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, ঐকতান কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা 2-10 মিনিট বা 2-1 ঘন্টা বা 2-1 দিনে কমপ্লিট করা সম্ভব নয়, কারণ ওনার যে বিশাল লেখার আয়তন, সেই আয়তন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবু আমরা সংক্ষিপ্ত পরিসরে ওনার সম্পর্কে, কবি রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু আলোচনা করি। যে আমরা জানি যে বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় রবীন্দ্রনাথের পদার্পণ ঘটেনি। এমন কোনো শাখা নেই যেই শাখাতে তিনি লেখালেখি করেননি। অনেক শাখা আছে যেটা তার হাতেই সৃষ্টি। উদাহরণস্বরূপ বলা যায় যেমন ছোট গল্প। ছোট গল্পের প্রবক্তা অর্থাৎ স্রষ্টা কিন্তু রবীন্দ্রনাথ নিজে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথাই চলে আসে। তার মধ্যে বিশেষ কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার সমস্ত লেখাতে, শুধু রবীন্দ্রনাথই নয়, সমস্ত কবি সাহিত্যিক যারা আছেন তারা তাদের লেখার মাধ্যমে তারা সমাজের উপকার করতে চায়। অর্থাৎ সমাজের যে ভুল ত্রুটি সেগুলো তারা চিহ্নিত করেন এবং চিহ্নিত করে সেগুলো সমাধান করার পদ্ধতি তারা বলে দেন। তো রবীন্দ্রনাথ তার লেখাতে বিশেষ করে যে জিনিসটি, তার অধিকাংশ, আমরা যদি কাব্যগ্রন্থগুলো আলোচনা করি বা কাব্যগ্রন্থগুলো, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে তার মধ্যে তিনি একটি বিষয় নিয়ে খুব বেশি গুরুত্ব সহকারে
আলোচনা করেছেন বা খোঁজার বিশ্লেষণ করেছেন বা সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে মন। এই মন অর্থাৎ মন কি জিনিস, মনটা আমরা যেটাকে মাইন্ড বলি, সেটা আসলে কিসের সমষ্টি, সেটাকে নিয়ে তিনি দেখেছেন। তো আমরা যদি বিজ্ঞান নিয়ে, যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে বিজ্ঞান বিষয়ে যদি মনকে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যাবে যে মনের কোনো অবস্থিতি বস্তু হিসাবে মনকে শরীরের কোন অংশে আছে সেভাবে কোনো সন্ধান এখনও বৈজ্ঞানিকরা বা চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায়নি। আসলে মন একটা সাবজেক্ট, একটা বিষয়, এর কোনো অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স আমরা যেটা বলি হচ্ছে ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তু। মন বলে যে বস্তু, এইভাবে বস্তু নয়, অর্থাৎ মনটা একটা কোনো বস্তু নয়। আমরা শরীরের অনেক অংশেই পাবো, যেগুলো আমরা যদি পোস্টমর্টম করি বা যেগুলো আমরা ব্যবচ্ছেদ করি, তাহলে আমরা পাবো শরীরের বিভিন্ন অংশ, হাত পা এবং শরীরের অভ্যন্তরীণ আমরা হার্ট, তারপরে কিডনি, লিভার ইত্যাদি অনেক জিনিসই পাওয়া যাবে, যেগুলো এক একটা বস্তু। এই ধরনের মন কোনো বস্তু নয়। এই জন্য বিজ্ঞান মনের কাছে হার মেনেছে, যে মন নিয়ে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানীরা আর বেশি এগিয়ে যেতে পারেনি। তখন তাদেরকে পদার্পণ করতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে দর্শনের। তো আমরা যে ঐকতান কবিতাটি পড়ছি, তাতেও রবীন্দ্রনাথ ওই মনের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এবং যদিও আমরা আপাত দৃষ্টিতে যদি শব্দার্থ মিলিয়ে শব্দের অর্থ অনুসারে যদি আমরা কবিতাটি পাঠ করতে চাই, হয়তোবা তিনি সেভাবে বলেননি যে কোনো জায়গায় মন, কিন্তু অভ্যন্তরে উনি রূপকের অন্তরালে যে কথাটা বলতে চেয়েছেন সেটা মূলত মনের কথাই বলতে চেয়েছেন। এবং তার সমস্ত শিল্পকর্মে আমরা দেখি যে এই মন নিয়ে গবেষণা করেছেন। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের হয়, এটা তিনি দেখিয়েছেন এবং এটা অনুসন্ধান করেছেন। তো আমরা এই মন নিয়ে উনি ঐকতান কবিতাটিতে মূলত যে বিষয়টা বোঝাতে চেয়েছেন, নাম থেকে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায় যে কবিতাটির নাম হচ্ছে ঐকতান, অর্থাৎ ঐক্য মানে মিলন, মিল, সমষ্টি ইত্যাদি বলা যায়। তান শব্দের অর্থ হচ্ছে সুর, ইংরেজিতে যাকে টোন বলা হয়, অর্থাৎ সুরের মিলন। এই পৃথিবীতে বহু সুর আছে, বহু সুরের সমষ্টি এই পৃথিবীতে আছে, বহু সুর, বিভিন্ন ধারার সুর আছে। সেই সুরগুলোর মধ্যে একটা মিল আছে, সেই মিলটাই হচ্ছে ঐকতান। সুরের মধ্যে যে মিলটা, প্রত্যেকটা সুরের মধ্যে একটা মিল আছে, সেই মিলটাই হচ্ছে তিনি দেখাতে চেয়েছেন এই ঐকতান কবিতাটিতে, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মিল আছে। অর্থাৎ একটা মানুষ, এই যে মানুষ, এই বাংলাদেশেও যে মানুষ, ইংল্যান্ডেও সেও মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে এই মানুষের মধ্যে অমিল কিছু নেই। তার বাহ্যিক আচরণগত অমিল থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে সে হচ্ছে সব মানুষ জাতি এক জায়গায়, সেটা হচ্ছে মনটা সবার আছে। এবং এই মনটা বিভিন্ন সময় বিভিন্ন লোকের ক্ষেত্রে মনের রূপ বিভিন্ন হয়ে থাকে। এখন ওনার এই কবিতাটি পড়ার আগে আমি মন নিয়ে একটু আলোচনা করি। এই মন নিয়ে আমরা দেখেছি পাশ্চাত্য যে দার্শনিক ফিলোসফার যারা, তাদের মধ্যে মূলত সিগমন্ড ফ্রয়েড, উনি মন নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। আর আমাদের ভারতীয় দার্শনিক ঋষি অরবিন্দ এই মন নিয়ে আলোচনা করেছেন। তো ঋষি অরবিন্দের মন নিয়ে যে আলোচনাটা, এটা মূলত হচ্ছে দর্শনযুক্ত এবং এটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি মনকে বিশ্লেষণ করেছেন। অর্থাৎ মনটাকে তিনি অনুভব করে এই বিশ্লেষণটা তিনি করেছেন। তিনি মনটাকে মূলত
কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। সেটা হচ্ছে কি, আমরা দেখাচ্ছি, নিচে হচ্ছে মাইন্ড। উনি এখানে হায়ার মাইন্ড থেকে দেখিয়েছেন, কিন্তু হায়ার মাইন্ডের নিচেও একটা মন আছে, সেটা হচ্ছে মাইন্ড। অর্থাৎ মনটার শ্রেণী বিভাগে আমরা পাচ্ছি মাইন্ড, হায়ার মাইন্ড, ইলুমিন মাইন্ড, ইনটুইটিভ মাইন্ড, ওভার মাইন্ড, সুপার মাইন্ড। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোঝার চেষ্টা করো। মাইন্ড এর বাংলা হচ্ছে মন, এই হায়ার মাইন্ডের বাংলা হচ্ছে উচ্চতর মন, ইলুমিন মাইন্ডের বাংলা হচ্ছে আলোকিত মন, ইনটুইটিভ মাইন্ডের বাংলা হচ্ছে স্বজ্ঞাত মন, ওভার মাইন্ড এবং সুপার মাইন্ড এই দুটার বাংলা আমরা মূলত দিতে পারছি না, কারণ বাংলাতে এই সুপার মাইন্ড এটাকে পরামন বলা হয়। এই বিষয়ে এক শব্দে বাংলা পাওয়া খুব কঠিন। তো আমরা ঋষি অরবিন্দ সম্পর্কে কথা বলছিলাম। ওনার এই যে মনের শ্রেণীবিভাগ দেখিয়েছেন এবং এ বিষয়ে উনি আলোচনাও করেছেন, উনি এ বিষয়ে মন নিয়ে আলোচনাও করেছেন এবং দেখিয়েছেন যে পৃথিবীর কোন কোন ব্যক্তিরা মূলত কোন কোন মনের অধিকারী। তো তিনি সুপার মাইন্ডের উদাহরণ দিতে গিয়ে এই মাইন্ডের যে মনটা, এই মাইন্ডের অধিকারী মনের ব্যক্তি হিসাবে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, টি.এস. এলিয়ট এনারা হচ্ছে উল্লেখযোগ্য। অর্থাৎ এই সুপার মাইন্ডের অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ এবং ইংরেজ কবি টি.এস. এলিয়ট। এখন রবীন্দ্রনাথ এই সুপার মাইন্ড থেকে এই কবিতাটি লিখছেন। তো উনি সুপার মাইন্ডের অবস্থান করছেন। অর্থাৎ আমরা যদি এটাকে একটা বিল্ডিং হিসাবে চিহ্নিত করি, তাহলে আমরা মাইন্ড একটা তলা পাচ্ছি, একটা ফ্লোর পাচ্ছি, হায়ার মাইন্ড এটা একটা ফ্লোর পাচ্ছি, ইলুমিন মাইন্ড এটা একটা ফ্লোর পাচ্ছি, ইনটুইটিভ মাইন্ড এটা একটা ফ্লোর পাচ্ছি, ওভার মাইন্ড একটা ফ্লোর পাচ্ছি, লাস্ট যে তলাটা সেটা হচ্ছে সুপার মাইন্ড। অর্থাৎ আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি ভাবি যে সুপার মাইন্ডের অধিকারী যে ব্যক্তি, তিনি কিন্তু সব এই মনগুলো অতিক্রম করে তারপর সুপার মাইন্ডে গেছেন। অর্থাৎ সব উপরের তলাতে পৌঁছাতে হলে এই তলাগুলো অবশ্যই তাকে অতিক্রম করতে হয়। একটা মানুষ যদি 4 তলা বিল্ডিং হয়, আমাদের কলেজটা 4 তলা, আমাকে এইখানে উঠতে গিয়ে নিচে 3টে তলা আমাকে অতিক্রম করে আসতে হয়েছে। তেমনই সুপার মাইন্ডে উঠতে হলে একটা মানুষের কমপক্ষে এই মনগুলো, এই স্তরগুলোকে অতিক্রম করতে হয়। এখন তিনি এই স্তরে থেকে কবিতাটি লিখছেন এবং এই স্তরে যদি ওঠা যায় তাহলে মনের কি ক্ষমতা, মনের কি যে ক্ষমতা আছে এটাকে অনুভব করা যায়। কিন্তু সবাই যে সুপার মাইন্ডের অধিকারী হবে তা নয়। কারণ হচ্ছে এক একজন এক এক ধরনের মনের অধিকারী হয়। কেউ সাধারণ মন, যারা জন্মগতভাবে আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা মূলত হচ্ছে সবাই হচ্ছে মাইন্ডের অধিকারী। আর আমাদের চাইতে একটু উন্নত মন, যেটাকে বলে হায়ার মাইন্ড, সেটাকে বলে হায়ার মাইন্ড, উচ্চতর মন। এই উচ্চতর মনের মানুষকে আমরা কি সমাজে তো দেখি যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা ভালো, যাদের মন মানসিকতা ভালো, তারা শুদ্ধভাবে চলার চেষ্টা করে, মানুষের ক্ষতি করে না, মানুষের মঙ্গল কল্যাণের কথা ভাবে। এই ধরনের মন, তারা হচ্ছে কি কোন মনের অধিকারী? হায়ার মাইন্ডে। তারপরে যে মনের অধিকারী ব্যক্তি সে হচ্ছে ইলুমিন মাইন্ড, মনের অধিকারী, আলোকিত মন। এই মনটা তা আধ্যাত্মিক জিনিস, আধ্যাত্মিক জ্ঞানে সে আলোকিত হয়। এবার যদি আমরা তারপরে মাইন্ডে উঠি, ইনটুইটিভ মাইন্ড, এসে স্বজ্ঞাত মন। এই মনটা সব কিছু বোঝে, অনুভব করে। তারপর ওভার মাইন্ডের পর সুপার মাইন্ডে সে সব কিছু দেখে। এখন আমরা আলোচনায় দেখালাম যে একটা মন কত শ্রেণীতে বিভক্ত হতে পারে। অর্থাৎ আমরা প্রত্যেকজনই ব্যক্তি এই যে মনের যে শ্রেণীবিভাগগুলো দেখালাম, এই কোনো না কোনো শ্রেণীর অন্তর্গত। এখন এই শ্রেণীগুলোর অন্তর্গত যদি হয়, যদি সবাই যদি ওভার মাইন্ডের হয়, তাদের মন সবারই মনের মধ্যে একটা মিল থাকবে। সুপার মাইন্ডের অন্তর্গত যারা, তারা সবারই একটা মিল থাকবে। এখন উনি এখানে যে মানুষকে যে ক্ষমতা
অর্থাৎ মানুষের যে ক্ষমতাটার কথা ঐকতান কবিতাতে বলা হয়েছে। কবিতা সেটা হচ্ছে মূলত সুপার মাইন্ড, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সুপার মাইন্ডের অধিকারী হবে। এবং সুপার মাইন্ডের অধিকারী হতে হলে একটি মানুষকে তাকে কি করতে হয়, এগুলো অতিক্রম করতে হয়। এগুলো আসলে জীবনযাত্রার এক একটা ধাপ। এগুলো অতিক্রম করতে হলে আমাদের এর ভিতরে এর সামনে অনেক বাধা বিপত্তি আসবে, এবং সেই বাধা বিপত্তিগুলো তিনি এই ঐকতান কবিতাতে দেখিয়েছেন যে সেই বাধা বিপত্তি কোনগুলো এবং সেই বাধা বিপত্তিগুলোকে কীভাবে অতিক্রম করা যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি সুপার মাইন্ডে উঠতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মনের এই মনে উঠতে হবে, এই মনে উঠতে হবে, অর্থাৎ ওভার মাইন্ডে ইনটুইটিভ মাইন্ড, ইলুমিন মাইন্ড, হায়ার মাইন্ড, এগুলোকে অতিক্রম করতে হবে। ওইগুলো অতিক্রম করতে হলে তো একটা করে বাধা আসবে, সেই বাধাটাও অতিক্রম করতে হবে। এই বাধাগুলো আর অন্যের বাধা নয়, এগুলো নিজস্ব মনেরই বাধা। মনকে যদি আমরা গভীরভাবে চিন্তাভাবনা করি তাহলে দেখব যে মনে কতগুলো আমার মনকে এক জায়গায় স্থির থাকতে দিচ্ছে না। ওই যে জিনিসটাই স্থির থাকতে দিচ্ছে না সেটা হচ্ছে একটা কোনো না কোনো বিষয়, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে মন চলমান হয়ে যাচ্ছে। এই যে মনের যে বৈশিষ্ট্য, এই চঞ্চলতা, এটা হচ্ছে একটা বাধা। যারা এই মনের সাধারণ মনের অধিকারী হয় তাদের মনে 24 ঘন্টা সাধারণত যারা যখন জাগ্রত অবস্থায় থাকে তাদের মধ্যে ওইভাবে এক একটা বিষয় যা সবসময় যাতায়াত করে, অর্থাৎ সে কোনো বিষয় ছাড়া কোনো সময় থাকতে পারে না। কিন্তু এই মন থেকে যারা ওই মনটাকে থেকে যারা ওই বিষয়গুলোকে ত্যাগ করার চেষ্টা করেছে বা ত্যাগ করার চেষ্টা করবে, ওই যে একটার পর একটা বিষয় ছবি ব্রেনের ভিতরে আসছে, ওটা একটার পর একটা যখন ত্যাগ করবে তখন সে আস্তে আস্তে মনটা তার আরও প্রসারিত হবে। প্রসারিত হতে হতে মনটা চলে যাবে সুপার মাইন্ড। না হলে আমরা যদি রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনকে যদি আমরা ভাবি, আমরা তাহলে আমাদের জীবনের সাথে তার জীবনকে যদি তুলনা করি তাহলে আমরা কতগুলো মারাত্মক প্রচণ্ড ভিন্ন প্রচুর দূরত্ব খুঁজে পাই। যে আমরা সব সময় দেখা যাচ্ছে যে আমাদের কথা ভাবি, আমাদের টাকা আমরা সব সময় চলে হচ্ছে আমাদের ইন্টারেস্ট নিয়ে, আমাদের সুবিধা নিয়ে, অর্থাৎ কোনটাতে সুবিধা হবে, কোনটাতে লাভ হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইগুলোর বৃদ্ধিতে আমরা সবসময় ব্যস্ত। আমরা সাধারণ মনের মানুষ, এই ধরনের বিষয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে গিয়ে দেখছি কি, যে রবীন্দ্রনাথ এগুলোকে সব ত্যাগ করে যাচ্ছেন। তিনি কি করছেন, যে বিশ্বভারতীর মতো একটা ইউনিভার্সিটি, আমরা একটা কলেজ, একটা বড় প্রতিষ্ঠান, তার নিচের প্রতিষ্ঠান হচ্ছে হাই স্কুল বা হাই স্কুল, মাধ্যমিক স্কুলগুলো, তার নিচে হচ্ছে প্রাথমিক স্কুলগুলো। এখন একটা প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপন করতে গেলেই আমরা একাকেও পারি না, আমাদের বহু লোকের সরকারের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আর ইউনিভার্সিটি, কলেজ, এগুলোর কথা তো আমরা ভাবতে পারি না। তাহলে একটা ইউনিভার্সিটি তৈরি করতে গেলে যে কত টাকা ব্যয় হতে পারে, কত সেখানে খরচ আসতে পারে, এটা তো আমরা আমাদের কল্পনাতে নিয়ে আসতে পারি না। এগুলো সরকার ভালো জানে। তেমন সেই ধরনের রবীন্দ্রনাথ তার সম্পদ দিয়ে একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন, অর্থাৎ সেই ইউনিভার্সিটিটা হচ্ছে শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা দেখছি যে মনটা আমাদের মনের চাইতে আলাদা মন, তিনি আমাদের চাইতে কত উন্নত স্তরে অবস্থান করছে। আমরা যখন সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তিনি সবসময় মানুষকে নিয়ে ব্যস্ত। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি কবিতাটি এখনও টাচ করিনি। কবিতা আমার লাইন বাই লাইন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার আজকের সময় শেষ হওয়ার কারণে আমি এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।